पिशाच में करन कथाए। এবার আমি পারবই, আমাকে আমাকে পারতেই হবে। এখনো সময় আছে, ভেবে বল। অর্জুন নিবিষ্ট চিত্তে এক এক করে উপাচার সারতে থাকে। নিজের গায়ে প্রলেপের মতো লাগিয়ে দেয় নিজের মন, গঙ্গা জলের মতো নিজের মূত্র ছিটিয়ে নেয় নিজের গায়ে। ওর চারিদিকে নরকের পচা গন্ধে দম ফেলা দায়। অর্জুন, অর্জুন, আমি এসেছি। তোমার তপস্যায় আজ আমি তুষ্ট। আপনারা শুনছেন পিয়ালি মণ্ডলের কলমে অভিশপ্ত অশ্বমেধের পরিচালনায় এবারের গল্প কর্ণপিশাচী। রুদ্রজামল তন্ত্রমতে কর্ণপিশাচী হলেন ৬৪ যোগিনীর অন্যতমা, সাক্ষাৎ মহাশক্তির এক রূপ, পিশাচদের এক বিশেষ ভাগ। তার আবাহন ধ্বংসের পথ উন্মোচিত করে। শুরু হচ্ছে অভিশপ্ত অশ্বমেধের পরিচালনায় পিয়ালি মণ্ডলের কলমে এবারের গল্প কর্ণপিশাচীর প্রথম পর্ব। বিশাল একতলা বাড়ি, উঠোনটাও বেশ বড়, যদিও তার বেশিরভাগটা ঝোপঝাড়ে ঢাকা। একদিকে রান্নাঘর আর পিছনের দিকে একটা পরিত্যক্ত পাতকুয়া। সম্পূর্ণটাই মানুষ সমান ঝোপঝাড়ে ঢাকা। বাইরে থেকে তার অস্তিত্ব বোঝা যায় না। বাড়ির দুজন সদস্য ছাড়া বাকিদের কাছে সম্পূর্ণ অজানা। তবু সেই কুয়া লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে ওরা চারজন, অসমবয়সী। একদিন পর অমাবস্যা। নিটোল অন্ধকারে কেউ কাউকে ঠিক করে লক্ষ্য করতে পারছে না বলেই একে অপরের হাত ধরে আছে। একদম সামনের জন পুরুষ, পিছনের দুজন নারী। তাদের মধ্যে একজনের কোলে একটি শিশু। অত্যন্ত সন্তর্পণে পা ফেলে সকলে গিয়ে দাঁড়ালো কুয়ার কাছে। কয়েক মুহূর্তের অপেক্ষা। দূর থেকে তাদের কানে ভেসে আসছে উলুধ্বনির তীব্র শব্দ। একবার নয়, দুবার নয়, ৩ বার। সাথে সাথেই এই দিকে ভারী কোনো বস্তু জলে পড়বার শব্দ হয়, গুনে গুনে ৪ বার। তারপর সব নিস্তব্ধ। একটা বিষাক্ত শীতল দুর্ভেদ্য অন্ধকারের চাদরে ঢেকে যায় গোটা বাড়িটা। এতগুলো বাচ্চা হঠাৎ একসাথে উধাও হয়ে গেল আর আপনি বলছেন কিছুই জানেন না। মিসেস মজুমদার, চুপ করে থাকবেন না। পুলিশের কাছে সহযোগিতা না করলে কিন্তু আমরা আপনাদের সকলকে থানায় নিয়ে যেতে বাধ্য হব। কথাগুলো বেশ ঝাঁঝের সাথে বলে মিসেস মজুমদার মানে নিবেদিতা মজুমদারের সামনাসামনি চেয়ারে গিয়ে বসলেন রাজপুর থানার আইসি আদিত্য রায়। নিবেদিতা মজুমদার এই মহামায়া অনাথাশ্রমের প্রধান কর্মকর্তা। বয়স এই ৪৫-এর কাছাকাছি, লম্বা, ফর্সা, অসম্ভব ব্যক্তিত্বময়ী। তবে অদ্ভুত একটা বিষণ্ণতা মাখা মুখ, বয়সের ছাপ একটু বেশিই চোখে পড়ছে। আদিত্যর কথায় একবার নিবেদিতা মজুমদার মাথা তুললেন। টেবিলের উপরে রাখা হাত দুটো মুষ্টিবদ্ধ, অশ্রুসিক্ত, শান্ত, অথচ দৃঢ় চোখে তাকালেন এসআইয়ের দিকে। তারপর তার চোখে চোখ রেখে বললেন, শুনুন অফিসার, প্রথম কথা, ওরা সবাই আমার সন্তানের মতো, তাই ওদের জন্য আপনার থেকেও আমি বেশি চিন্তিত।
আর দ্বিতীয় কথা, ওরা কোথায় গিয়েছে সেটা যদি আমি জানতাম তাহলে 7 সকালে আপনাকে ডেকে আনতাম না। আর বাকি যা বলার আগেই বলেছি। এবার আপনি আপনার কাজটা সঠিকভাবে করুন। ধন্যবাদ। বলে নিবেদিতা নিজের চেয়ার ছেড়ে উঠে চলে যাচ্ছিল। তারপর হঠাৎ পিছু ফিরে বললেন, এই মহামায়া অনাথ আশ্রমের মালিক রণজিৎ ব্যানার্জির বড় ছেলে সর্বজিৎ ব্যানার্জি ও স্ত্রী ওয়েন্দ্রিলা একটু পরেই এসে পৌঁছবেন। ওদেরকে খবর দেওয়া হয়েছে। আর ওয়েন্দ্রিলার এনজিওর সঙ্গে এখন এই হোমের কোলাবোরেশন হয়েছে। আশা করি আমার আর এখন এখানে প্রয়োজন পড়বে না। ধন্যবাদ। বলে অফিস রুমের পেছনের দরজা দিয়ে বাচ্চাদের ঘরের দিকে চলে যান। আদিত্য একবার কাঁধ ঝাঁকিয়ে ফিরে তাকালেন কনস্টেবল সুকান্ত পোদ্দারের দিকে। তারপর ফিসফিস করে বললেন, ভাঙবে তবু মচকাবে না, বুঝলেন সুকান্তদা? ঠিক আছে, পরে দেখছি। এখন একটু কেয়ারটেকার মনিরুল আর ওই রান্নাবান্নার লোক কি নাম জানো ওদের, ডাকুন তো একে একে। ওদিকে আবার মালিক পক্ষ এসে বললে দেরি হয়ে যাবে। সুকান্ত বাবু ঠিক আছে বলে সামান্য হেসে ডাক দিলেন, মনিরুল, মায়ামাসি আর কবিতাকে ডেকে নিয়ে এসো। হাসির কারণ অফিস রুমের পিছনের দরজা, অর্থাৎ যেটা ভিতরের বাড়িটার সঙ্গে সংযোগ রক্ষা করে, সেখানে একটা পর্দা ঝুললেও তার ওপারের বিশাল বারান্দার এক কোণে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকা মনিরুলকে তিনি আগেই লক্ষ্য করেছিলেন। এবার আবার একটু হেসে আদিত্যকে বললেন, এও হেব্বি ঘোরের মাল কিন্তু স্যার, ভিজে বেড়াল সেজে থাকে। মালটা 1 নম্বরের জুয়াকর আর মাতাল। কিন্তু শুনেছি সূর্য ছেলেটা নাকি খুব ভালো ছিল। ও দায়িত্ব নেওয়ার পর থেকে এ বেটা বেশ জব্দ হয়েছিল। কিন্তু আরও কিছু বলতে যাচ্ছিলেন সুকান্তবাবু। ঠিক তখনই পর্দা সরিয়ে এক এক করে ঘরে ঢুকল মনিরুল, মায়ামাসি আর কবিতা। আদিত্য 3 জনকে আলাদাভাবে জিজ্ঞাসা করলেও 3 জনের বক্তব্যই প্রায় 19-20। ওদের কথা অনুযায়ী ইদানিং নাকি সূর্য আর সুকন্যার ভাব বেড়েছিল। সময় সুযোগ পেলেই দুটিতে একসাথে ছাদে বা ফাঁকা ঘরে দেখা করতে যেত। আর দুজনেরই বয়স ওই 18-19। এদের তো আর একদম সঠিক বয়স বলা সম্ভব নয়, সবই ওই আন্দাজে। সেই আন্দাজ অনুযায়ী সুমেধার বয়স ওই 14 কি 15। সে নাকি সারাক্ষণ সুকন্যার সঙ্গেই থাকত। দুজনে একেবারে প্রাণের বন্ধু। এত দূর পর্যন্ত তাও কেসটা সরল ছিল, কিন্তু 4 নম্বর মিসিং হওয়া মেয়েটি এই কেসটাকে ওপেন অ্যান্ড স্টার্ট থেকে ঘুরিয়ে অত্যন্ত জটিল কেসে পরিণত করেছে। কারণ এই 4 নম্বর মেয়েটি অর্থাৎ সানাইয়ের বয়স মাত্র 4। সুকন্যা তার প্রেমিকের সঙ্গে পালিয়েছে, হতেই পারে। আর সুমেধারও হয়তো কোনো প্রেমিক ছিল, তাই একসাথে 2 বন্ধু খাঁচা ছাড়া হয়েছে। কিন্তু এই 4 বছরের বাচ্চাকে নিয়ে তারা কেন গেল? নাকি তাকে অন্য কেউ নিয়ে গেছে, অথবা একাই? না না, সেটা যদিও সম্ভব নয়, কিন্তু বাচ্চাটা হঠাৎ কোথায় গেল? এই প্রশ্নে এসেই থামতে হচ্ছে বারবার। আদিত্য মায়ামাসিদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করলেও তাদের ওই একই উত্তরে অগত্যা হাল ছেড়ে আদিত্য ওদের চলে যেতেই ইশারা করল। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা প্রশ্নের ঝিলিক উঠল ওর মাথায়। তাড়াতাড়ি মনিরুলদের ডেকে উঠল সে। আচ্ছা শুনুন, রিসেন্টলি মানে কয়েকদিনের মধ্যে ওরা বা ওদের কেউ বাইরে কোথাও গিয়েছিল, অথবা কোনো বাইরের লোক হোমে এসেছিল? মনিরুলরা প্রায় ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা, পালিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের দাঁড়িয়ে পড়তে হলো। ওদের মধ্যে কবিতা একটু বেশি মুখরা, তবে মেয়েটা সরল। উত্তরটা এলো তারই দিক থেকেই। আদিত্যর যেন মনে হলো মায়ামাসি ওড়নার আড়ালে কবিতার হাতটা চেপে ধরেছে, কিন্তু কবিতা না থেমে মিনমিনে স্বরে বলল, ছাড়ো তো, সূর্য রোজ যেমন বাজার করে তেমনই করতো, বাকিরা কেউ বাইরে যায়নি। কিন্তু মানে একজন। এতটুকু বলে এবার সে মায়ামাসির দিকে তাকালো। সে চোখে তখন আগুন ঝরছে,
কিন্তু এদিকে আদিত্যর আর তর্সই ছিল না। একটু ধমকে সুরেই গলাটা চড়িয়ে বলল, কিন্তু কে এসেছিল? এই কি কোনো চেষ্টা করছেন কি? এই এদের সব কটাকে গাড়িতে তোলো, তা নয় গিয়ে। আদিত্যকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়েই কবিতা বলে উঠল, না না স্যার, আমি বলছি আসলে সেই দিন যে লোকটা এসেছিল খুব অদ্ভুত ছিল। কাপালিক বা ওই রকম কিছু হবে। সারা মুখে দাড়ি গোফের জঙ্গল, মাথায় জটা, গায়ে ছাই মাখা, আর লোকটার চোখগুলো কি ভয়ঙ্কর, একেবারে রক্ত জবার মতন টকটকে লাল, আর মুখের সামনে আঙুল দিয়ে কেমন একটা উলু দেওয়ার মতন শব্দ করছিল যাওয়ার সময়। সেই দিন তো মাসি লোকটাকে দেখে প্রণাম করতে গিয়েছিল, তখনই হঠাৎ লোকটা ভীষণ ক্ষেপে গিয়ে একবারে মাসিকে লাথি মেরে সরিয়ে দিয়ে গালাগাল দিতে দিতে চলে গেল। ওই জন্যই আর কি। কবিতা এই পর্যন্ত বলে থামতে আদিত্য জিজ্ঞাসা করলো, কবে এসেছিল লোকটা? এই তো পরশু, মানে বুধবারে। আচ্ছা, ওর সাথে কি সূর্য বা অন্য কারোর দেখা হয়েছিল? হয়েছিল তো। ওরা মানে সূর্য আর সুকন্যা অফিসের বাইরের ঘরটা পরিষ্কার করছিল, আর সানাই ওইখানেই খেলছিল। সুমিতা ছিল না? না, ও তো তখন সেলাই নিয়ে ব্যস্ত ছিল। সেলাই? কি সেলাই? হোমের মেয়েরা আচার, পাঁপড়, চানাচুর এগুলো সব বানাবার সঙ্গে এখন সেলাইয়েরও অর্ডার সাপ্লাই করে। মানে কয়েকটা নামি বুটিক এখানকার মেয়েদের দিয়েই সুতোর কাজ, কাটিং, স্টিচিং এগুলো করিয়ে নেয়। সুমেদা এগুলোতে একবারে এক্সপার্ট। আচ্ছা বেশ, যাওয়ার আগে একবার ওর ঘরে নিয়ে যেও। আর একটা কথা, সূর্য বা সুকন্যার সাথে লোকটার কি কথা হয়েছিল জানো? বা ওই সময় ওই ঘরে আর কি কেউ ছিল? না, আর কেউ ছিল না তো। ম্যাডাম ভিতরের ঘরে ব্যস্ত ছিল, মাসি আর আমি রান্না করছিলাম। মনিরুল কাকা বাজারে গিয়েছিল। ফিরে এসে লোকটাকে দেখেই কাকাই আমাদের খবর দিয়েছিল। অবশ্য আমরা যখন গিয়েছিলাম ততক্ষণে তিনি ফিরে যাওয়ার পথ ধরেছেন। কবিতাকে আরো কিছু প্রশ্ন করার আগেই মহামায়া অনাথাশ্রমের মেইন গেটের বাইরে গাড়ির হর্ন সঙ্গে ডাকাডাকি শোনা যায়। অর্থাৎ সর্বজিৎ বাবুরা এসে গেছেন, আর এদিকেও জিজ্ঞাসাবাদ প্রায় শেষের দিকে। তাই আর কয়েকটা মামুলি প্রশ্ন করে কবিতাদের ভিতরে চলে যাওয়ার নির্দেশ দিল আদিত্য। কারণ পরের পর্বে জিজ্ঞাসাবাদের জন্য একটু নিজেকে তৈরি করে নেওয়াটা অত্যন্ত জরুরি। কারণ অপর দিকের পক্ষ কলকাতার নাম করা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, টাকা আর ক্ষমতার কুমির। অতএব একটা বেফাস প্রশ্ন করলেই সোজা সুন্দরবনের কোনো দ্বীপে ট্রান্সফার অর্ডার চলে আসবে। অবশ্য আদিত্য মনে মনে ছক সাজিয়ে ফেলেছিল, সঙ্গে কয়েকটা ফোন নাম্বার। তবে হাতে পোক্ত কিছু তথ্য না আসা পর্যন্ত বিপরীত পক্ষের সঙ্গে খুব সাবধানে ডিল করতে হবে তাকে। মনে মনে এসব ভাবতে ভাবতেই অফিসের সামনের দরজায় টোকা পড়ার শব্দ হয়। নিজেকে গুছিয়ে স্বাভাবিক গলায় বলে আদিত্য, আরে আসুন আসুন, মিস্টার সর্বজিৎ ব্যানার্জি তো? আপনাদের জন্যই তো মশাই কখন থেকে অপেক্ষা করে বসে আছি। আসুন মিস্টার অ্যান্ড মিসেস ব্যানার্জি, বসুন। বলে সর্বজিৎদের দিকে ইশারা করে চেয়ার দেখিয়ে দিলেন। সর্বজিৎ ও ঐন্দ্রিলা দুজনে সামান্য অস্বস্তি নিয়ে চেয়ারে বসতেই খুব শান্ত অথচ মিহি ব্যঙ্গের স্বরে আদিত্য তাদের জিজ্ঞাসা করল, তো মিসেস ঐন্দ্রিলা ব্যানার্জি এখন কেমন আছেন? দেখে তো অসুস্থ বোধ হচ্ছে। রাতে বুঝি ঘুম হয়নি? আচ্ছা, তেমন হলে আপনি রেস্ট নিন, আমি একটু সর্বজিৎ বাবুর সাথে একটু নিরিবিলিতে একটু কথা বলে নিই। ঐন্দ্রিলা একবার আদিত্যর দিকে চেয়ে আবার মুখটা অন্যদিকে ঘুরিয়ে সামান্য উষ্মা প্রকাশ করে বলল, না থাক, দরকার নেই, আমি একদম ঠিক আছি, যা বলার এখনই বলো। কথাটা বলেই অবশ্য ভুলটা বুঝতে পারল। আদিত্য ঠোঁটে বাঁকা হাসিটা ফুটিয়ে তুলে বাকি কথাবার্তা শুরু করল। তবে জিজ্ঞাসাবাদ তেমন ফলপ্রসূ হল না, কারণ ব্যানার্জি দম্পতির তখনও আগের রাতের পার্টির নেশাই কাটেনি, বিশেষ করে সর্বজিতের। অগত্যা অফিসিয়ালি নিয়ম রক্ষার খাতিরে যেটুকু সম্ভব করা যায় সেইটুকুই করে আদিত্য হোমের ভিতরে চলে যায়। গোটা বাড়িটা একবার ভালো করে সার্চ করেছিল আগেই, তবু
আরেকবার সুমেধার ঘরটা দেখা প্রয়োজন মনে হয়েছিল, তবে ভিতরে যাওয়ার আগে ঐন্দ্রিলাকে ইশারায় বলে গেল, খুব তাড়াতাড়ি দেখা হবে কিন্তু আবার। আমি আর পারবো না, আমি আর পারবো না রে বাবা। এত বড় একটা দামড়া ছেলের পায়খানা পেশাব পরিষ্কার করা কি চারটিখানি কথা গো? হ্যাঁ, কি গন্ধ, কি গন্ধ! হ্যাঁ, ভিতরি সব বুঝা গেছে বলে মনে হয় একেবারে। বাবা, আপনি বরং ওরে সমুদ্রে ভাসায় দেন, ও আর ঠিক হয়নি। আর হাতে মাটি মাখিয়ে কচলে কচলে ধুতে ধুতে কথাগুলো বলছিল মাখাল সাধু। পশ্চিমের আকাশ রাঙা করে গঙ্গাসাগরের জনমানবহীন এই পরিত্যক্ত শ্মশানের প্রান্তরে তখন ধীরে ধীরে সূর্য আশ্রয় নিচ্ছিল সাগরের গর্ভে। জ্বলন্ত ধুনির সামনে বসে থাকা মানুষটাকে সেই আলোয় জ্বলন্ত শলাকার মতো মনে হচ্ছিল। মাখাল সাধু একবার তাকিয়ে থেমে গিয়েছিল। মুখের বলতো দূরের কথা, আর দ্বিতীয়বার চোখ তুলে তাকানোর সাহস হয়নি। তাড়াতাড়ি হাত পা ধুয়ে নিজের কুঠুরিতে চলে যায়। ভিতরে গিয়ে মাখাল সাধু দেখল দুদিন ধরে ছেঁড়া কাঁথার মতো পড়ে থাকা ছেলেটা দুটো চোখ খুলে চেয়ে আছে তার দিকেই। দৃষ্টি স্পষ্ট নয়, তবে দেখছে ওর দিকে। ঠোঁট দুটোও নড়ছে সামান্য। মাখালের চোখ দুটো ভরে উঠল জলে। এই 2 দিন যেন জমে মানুষে টানাটানি চলেছে। মাখাল ঘুমের ঘোরে উঠেও ছেলেটার বুকে টিপটিপানি অনুভব করার চেষ্টা করেছে। দিন নেই রাত নেই, মলদার ফেটে বেরিয়ে আসা রক্ত, অসারে বেরিয়ে আসা প্রস্রাব, গায়ের অসম্ভব উত্তাপ সবকিছু সামলেছে ওই। শেষে ছেলেটার কষ্ট যেন আর সহ্য করতে না পেরেই বলে ফেলেছিল সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কথা। ভেবেছিল এমন নরক যন্ত্রণা পাওয়ার থেকে অন্তত মরে যাওয়া ভালো। কিন্তু এখন ছেলেটা চোখ মেলে তাকাতে সন্তান প্রসবের আনন্দে মা যেমন খুশি হয়, ঠিক তেমন আনন্দে আত্মহারা হয়ে যায় মাখাল সাধু। কাঁদতে কাঁদতেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ছেলেটাকে। মাখাল সাধু ওর নাম জানে না। ঠিক 11 দিন আগে জটা অঘরী ওকে সাথে নিয়ে ওর ডেরায় এসে উঠেছিল। ছেলেটার বয়স 17 কি 18 হবে, কিন্তু ওর নাকি তান্ত্রিক মতে দীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। অত্যন্ত গুপ্ত আর গুহ্য সাধনার জন্যই এখানে ওকে নিয়ে এসেছে জটা বুড়ো। আসার পর থেকেই ছেলেটা কোনো কথা বলেনি, তাই ছেলেটার নামটাও জানা হয়নি। তবে ওর সাধনার নিয়ম সামগ্রী উপাচার দেখে বুঝতে পেরেছিল কি ভয়ঙ্কর সাধনায় মেতেছে ছেলেটা। একবার নিষেধ করবে ভেবেও ছিল, কিন্তু ওই জটা বুড়ো মুখ বন্ধ রাখতে বলেছে, আর জটা অঘরীর কথা অমান্য করার ক্ষমতা ওর নেই। ছেলেটা মাখালের স্পর্শ পেয়ে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করল, পারল না। মাখাল ওকে দেওয়ালে ঠেস দিয়ে আধশোয়া করে বসালো। ছেলেটার ঠোঁটে কৃতজ্ঞতার মিহি হাসি ফুটে উঠল। তারপর ছেলেটার ঠোঁট নড়ে উঠল। মাখাল প্রথমবার তার গলার স্বর শুনতে পেল। মুখ ফুটে সে জল খেতে চেয়েছে। মাখাল জল এনে দিতে কয়েক চুমুক খেয়ে আবার খানিকক্ষণ ঝিম মেরে রইল। তারপর অত্যন্ত নিচু স্বরে বলল, দাদু কই? দাদুকে বলো আমি আবার চেষ্টা করব। এবার আমি পারবই, আমাকে পারতেই হবে। মাখাল সাধু কথাটা শুনেই চমকে উঠল। আর জটা বুড়ো তো এমন রাক্ষস নয় যে, কিন্তু সে যাই হোক, এ ছেলে যদি আবার ওই সাধনায় বসে তবে ওর মৃত্যু অবধারিত। তাই স্নেহ মাখা কণ্ঠে ধমক দিয়ে বলল, থামো তো ছোকরা, হ্যাঁ, এই তো তোমার কুশি বয়স, হ্যাঁ, এইসব শখ করে কেন পড়লে শুনি? হ্যাঁ, আর যা হইছে হইছে, আর নয়। এবার ঘরে ছেলে, ঘরে ফিরে যাও তো বাবু। আর ওই জটা বুড়ো তোমার দাদু হলো কবে থেকে? হ্যাঁ, ও বুড়ো অঘরী সাধু, তুমি জানো না কি ভয়ঙ্কর।
সে বুড়োকে কিনা তুমি দাদু পাতাইছো? হ্যাঁ, সাহস বটে। পাতাবো কেন? আমার দাদুই তো। তুমি একবার দাদুকে ডাকো না। মাখাল ভাবলো ছেলেটা নিশ্চয়ই জ্বরের ঘোরে ভুল বকছে, তাই আর ওর দিকে কথা না বাড়িয়ে প্রসঙ্গ বদলে বলল, হে ডাকছি, কিন্তু তোমার নামটাই তো জানা হয়নি গো ছেলে। হ্যাঁ, কি নাম তোমার? অর্জুন? বাহ বাহ, বেশ নাম। আর দেখতেও তো একেবারে রাজপুত্রের মতো। হ্যাঁ, দেখেই বুঝছি কোনো বড় বংশের ছেলে তুমি। হ্যাঁ, তা বাবা, বাড়ি ছেড়ে এইছো, মায়ের জন্য মন কেমন করে না গো? হ্যাঁ, তুমি ফিরে যাও বাবা। এ পথ বড্ড কঠিন, বড্ড বড্ড ভয়ঙ্কর। তুমি ফিরে যাও। হ্যাঁ, তুমি ওর ওসব করবে না, আমাকে কথা দাও দি। সে হয় না। শেষ কথাটা ভেসে আসলো কুটুরির দরজার কাছ থেকে। ভারী শটটা শুনে মাখাল চমকে উঠে ফিরে তাকালো সেই দিকে। জটাঘড়ি ততক্ষণে ঢুকে এসেছে ভিতরে। মাখাল আর কথা বাড়ানোর সাহস পায় না। সে অর্জুনের কাছ থেকে দ্রুত সরে যায়। জটাবুড়ো রক্তচক্ষে একবার মাখালের দিকে তাকিয়ে ধীর পায়ে গিয়ে দাঁড়ালেন অর্জুনের পাশে। তারপর তার প্রায় রক্তশূন্য ফ্যাকাশে হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বললেন, এই তবে শেষবার, এরপর চাইলেও আর পারবি না, কারণ এবার ভুলের মাসুল তোকে দিতে হবে মৃত্যু দিয়ে। আমি আগের বার নিজের শক্তি ক্ষয় করে প্রাণ বাঁচিয়েছি, এবারে আমি অক্ষম, আর সে এসে কার্যসিদ্ধি না করে ফিরে যাবে না। এখনো সময় আছে, ভেবে বল। অর্জুন চোখ দুটো বন্ধ করল, তারপর শুধু একটাই শব্দ উচ্চারণ করল, পারবো। এই সাধনা বড়ই কঠোর, বড়ই ভয়ঙ্কর। তবু নিজের কাঙ্ক্ষিত মনোবাসনা সব থেকে দ্রুত পূরণ হয় এই সাধনায় সিদ্ধি লাভ করলে। আর অর্জুনের হাতে সময় বিশেষ নেই। আর এক পক্ষকাল পরেই সূর্যগ্রহণ। তার আগে তাকে সকল শক্তির অধিকারী হতেই হবে। তাই তো এই দেবীর আরাধনা। 9 দিন অতিক্রান্ত। অর্জুন নিয়ম অনুযায়ী দাঁত মাজেনি, স্নান করেনি, জামা কাপড় বদলায়নি, এমনকি পায়খানা প্রস্রাবও সেরেছে স্থান ত্যাগ না করেই। খাদ্য বলতে ফল আর জল। প্রাক প্রস্তুতি প্রায় শেষ। আর একটা দিন এভাবে কাটালেই তারপরে তার আসল পরীক্ষা। মাখাল সাধু এই কদিন অর্জুনের কাছেও ঘেঁষেনি। ওর যেন কেমন ভয় লাগতে শুরু করেছে। ও জানে অর্জুন কি ভয়ঙ্করী পিশাচিনীকে আহ্বান করছে, আর সেই কারণেই সে ভয়ে সেঁধিয়ে রয়েছে নিজের কুটুরিতে। জটাঘড়িও দূর থেকে দুবার দেখে গেছে ওকে, কাছে আসেনি। তবু ওর মনটা কিন্তু পড়ে রয়েছে অর্জুনের আশেপাশে। উপায় থাকলে হয়তো নিজেই এই সাধনা করত, কিন্তু এ কাজ শুধুমাত্র অর্জুনকেই করতে হবে। তার সাথে জিততে গেলে তো রক্তটাও একই হতে হবে, নয়তো তাকে হারানো সম্ভব নয়। আর মাত্র 3 দিন এই বামাচার পালন করে সে নিশ্চয়ই শক্তি লাভ করবেই। আর তারপরেই যুদ্ধে নামবে অর্জুন। অর্জুন নিবিষ্ট চিত্তে এক এক করে উপাচার সারতে থাকে। নিজের গায়ে প্রলেপের মতো লাগিয়ে দেয় নিজের মল, গঙ্গা জলের মতো নিজের মূত্র ছিটিয়ে নেয় নিজের গায়ে। ওর চারিদিকে নরকের পচা গন্ধে দম ফেলা দায়। মলমূত্রের কটু গন্ধ ছাড়াও আরও কোনো এক বিশ্রী কিছুর গন্ধ। এই 3 দিন ওই স্থানেই বসে থাকতে হবে, আর দেবীর বীজ মন্ত্র উচ্চারণ করে যেতে হবে এক নাগারে। ওর হাতে থাকা ছোট ছোট 54টা হাড়ের মালাটা দিয়েই জপে চলেছে সেই ভয়ঙ্করী বীজ মন্ত্র। এই বিশেষ 3টে দিন বামাচার তন্ত্রের নিয়ম অনুযায়ী পান করে নিজের মূত্র, আর খায় খাদ্যের বদলে নিজের মল। কর্ণপিশাচী যে এতেই মোহবিষ্ট হয়ে ধরা দেবে, অপরিমিত শক্তি দান করবেন তিনি। সেই বিশেষ 3টে দিনের মধ্যে একদিন অতিক্রান্ত। আজ দ্বিতীয় দিনের সন্ধ্যা।
আজই তিনি আসবেন। আর অর্জুন আগের বারের কথাটা ভেবেই একবার সিঁড়িয়ে ওঠে, কিন্তু এবার সে দৃঢ় সংকল্প। যুদ্ধের ঘণ্টা শুনতে পাচ্ছে সে, আর সে যুদ্ধে জিততে গেলে আজ তাকে একটু সহ্য করতেই হবে। এক মনে মন্ত্রপাঠ শুরু করে অর্জুন। রাত্রি ক্রমশ গভীর হয়ে আসে। শ্মশানের জঙ্গলের দিক থেকে ভেসে আসে শিয়ালের ডাক। মরা পচা গন্ধটা যেন ক্রমশ আরো ঘন হয়ে ওঠে। তখনই যেন অর্জুন দেখতে পায় রাত্রির নিটোল কালো অন্ধকারের থেকেও বেশি কালো একটা ছায়া মূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে ওর দিকে। একটি নারী মূর্তি, বয়স 25 কি 26। তার সারা শরীর যেন কাম রসে পরিপূর্ণ। যত সে নারী মূর্তি ওর কাছে আসছে ততই যে তার অপার্থিব রূপে চোখ ঝলসে যাচ্ছে অর্জুনের। সারা শরীর কেঁপে ওঠে অর্জুনের। এসেছেন, এসেছেন, তিনি এসেছেন। অর্জুন, অর্জুন, আমি এসেছি। তোমার তপস্যায় আজ আমি তুষ্ট। তার সাধনায় তুষ্ট হয়ে কর্ণপিশাচী এসে উপস্থিত হয়েছেন। এবার পরীক্ষা আরো কঠিন। আগের বার এই পরীক্ষায় সফল হতে পারেনি অর্জুন, তাই ওই পিশাচীর ভয়ঙ্কর যৌনাচারে ক্ষতবিক্ষত হতে হয়েছিল ওকে। শেষ মুহূর্তে জটা অঘরী নিজের বিশেষ শক্তি বলে নিজেকে ওই পিশাচীর কাছে সঁপে দিয়ে শান্ত করেছিল তাকে। কিন্তু এবার আর নয়। অর্জুন চোখ বন্ধ করে অনুভব করে তার দুই উরুর উপর চাপ দিয়ে বসেছে পিশাচিনী। দু হাত দিয়ে পেঁচিয়ে ধরেছে তার গলা। বিশাল লকলকে জিভটা স্পর্শ করছে তার কপাল। ধীরে ধীরে নিজের মধ্যে প্রবেশ করাচ্ছে অর্জুনকে। প্রচণ্ড অট্টহাসিতে এই শ্মশানের নিস্তব্ধতাকে খান খান করে শুরু হয় তার উন্মত্ত যৌনাচার। অর্জুন বুঝতে পারে সে রক্তাক্ত হচ্ছে, তবু তাকে সহ্য করতেই হবে। তুষ্ট করতে হবে এই কর্ণপিশাচিনীকে। সারা শরীর নখের আঁচড়ে জ্বলছে, শরীরের নিম্নাংশ ক্রমশ যেন অসাড় হয়ে আসছে। এভাবেই প্রায় 1 ঘন্টা তাণ্ডব চালানোর পর সে অপদেবী ধীরে ধীরে শান্ত হয়ে আসে। তারপর অর্জুনের হাতে থাকা হাড়ের জপমালার মতো অপর যে মালাটি অর্জুনের গলায় ছিল সেটি খুলে নিয়ে নিজের গলায় পরে নিজের গলার মালাখানা খুলে অর্জুনের গলায় পরিয়ে দেয়। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায় সেই অপদেবী। অর্জুন বুঝতে পারে এত কষ্টের ফল তার মিলেছে, সিদ্ধ হয়েছে কর্ণপিশাচিনী। তবে আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী। আগামীকাল ঘোর অমাবস্যায় এই সাধনার সমাপ্তি ঘটবে। তারপরেও আরও 10 দিন তাকে এই বামাচার পালন করতে হবে। তবেই কর্ণপিশাচীর দেয়া সব শক্তি ব্যবহার করার যোগ্যতা অর্জন করবে সে। আপনারা শুনছিলেন পিয়ালি মণ্ডলের কলমে অভিশপ্ত অশ্বমেধের পরিচালনায় কর্ণপিশাচীর প্রথম পর্ব। আচ্ছা, অর্জুন কি পারল কর্ণপিশাচীর দান করা শক্তির যোগ্যতা অর্জন করতে? কেনই বা সে তার এই কঠিন তপস্যার মাধ্যমে কর্ণপিশাচীকে তুষ্ট করতে চেয়েছিল? কি তার উদ্দেশ্য? কি অর্জুন? সে জটা অঘরীকে দাদু বলেই বা কেন সম্বোধন করল? আর মহামায়া অনাথাশ্রমের সাথে তার সম্পর্কটাই বা কি? মহামায়া অনাথাশ্রমের বাচ্চাগুলো হঠাৎ উধাও হয়ে যেতই বা কোথায়? আর ঠিক কি হয়েছিল সানাইয়ের সাথে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে কান রাখতে হবে আগামী পর্বে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন অভিশপ্ত অশ্বমেধ। কিছু গল্প, কিছু ঘটনা।
আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।